ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের চেয়ারে বসেই বিদেশি খরচে লাগাম টানেন। সেই পটভূমিতে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের সকল কার্যক্রম আপাতত ৩ মাসের জন্য গুটিয়ে নিয়েছে। এক সপ্তাহ আগের এই আদেশের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই আদেশের বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ। আর এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের চেয়ারে বসেই বেশ কিছু নির্বাহী আদেশের চুক্তি সই করেছেন। সেই বিষয়ের সাথে আরেকটি বিষয়ে আজকে আমরা আপনার একটি প্রতিবেদন থেকে জানলাম যে রোহিঙ্গা সহায়তা ছাড়া বাকি সকল কার্যক্রম আমেরিকার সঙ্গে বাংলাদেশের সেগুলোর আসলে ৩ মাসের জন্য গুটিয়ে নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের জন্য কত বড় একটা ধাক্কা বলে মনে করছেন? জি, আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প তার চেয়ারে বসার পরে কিন্তু বিদেশে তাদের যে অর্থনৈতিক সহযোগিতাগুলো বেশিরভাগ গুটিয়ে নিয়েছেন তিনি। তো এর মধ্যে হঠাৎ করে গত সপ্তাহখানেক আগে ইউএসএইড, জানেন আপনি, মার্কিন একটা সংস্থা যেটা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দেয়, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তারা অর্থায়ন করে, অনুদান দেয়। তো ইউএসএআইডির সমস্ত সহায়তা এবং তাদের সমস্ত কার্যক্রম সারা পৃথিবীতে তারা বন্ধ করে দিয়েছে। এর বড় প্রভাব পড়েছে বাংলাদেশে। আপনি এটাও জানেন যে প্রায় 50 বছর ধরে বাংলাদেশে ইউএসএইড নানা ক্ষেত্রে অর্থায়ন করে আসতেছে, বিশেষ করে কৃষি, জলবায়ু, পরিবেশ, স্বাস্থ্য, সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র, এইসব ক্ষেত্রে নানাভাবে অর্থায়ন দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে এবং বাংলাদেশ এই সহায়তার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে শীর্ষ 10-এ ছিল, শীর্ষ 10-এর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল। কিন্তু হঠাৎ করে এই সহায়তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশেষ করে আপনার স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। কারণ আমাদের যে শিশুদের যে টিকাগুলো, এই টিকার বড় একটা অংশ সহায়তা কিন্তু ইউএসএইড করে থাকে। এর বাইরে আমাদের এগ্রিকালচার, স্মার্ট এগ্রিকালচারের যে টেকনোলজি কিংবা লজিস্টিক যে সাপোর্ট, অনেক কারিগরি সহায়তা কিন্তু ইউএসএইড দেয়। একইভাবে পরিবেশ কিংবা আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে মানবাধিকার, ক্ষুধা, দারিদ্র থেকে শুরু করে বিভিন্নভাবে এনজিওর মাধ্যমে এবং সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে দিচ্ছে। এখন এই যে সহায়তা বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আপনার স্বাস্থ্যে। আপনি জানবেন যে গত কয়েকদিন আগে আইসিডিআরবি অলরেডি প্রায় তাদের যে ইউএসএইড এর অর্থে পরিচালিত যেই তাদের কার্যক্রমগুলো, সেই সকল কর্মকর্তাদেরকে অলরেডি চাকরিচ্যুতির নোটিশ দিয়েছে। এর বাইরে আরো যে সব প্রকল্পগুলো ইউএসএইড এর আছে, অধিকাংশ প্রকল্পেরই কর্মকর্তারা এবং চাকরি হারানোর ঝুঁকিতে আছে। অনেকগুলো এনজিও হয়তো প্রকাশ করেনি, কিন্তু তাদেরকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে যে তাদের প্রকল্প যেহেতু 3 মাসের জন্য কিন্তু আপাতত স্থগিত করেছে, এটা আবার রিভিউ হবে। রিভিউ হওয়ার পর হয়তো রিভিউতে যদি বাংলাদেশ যদি সন্তোষজনক প্রকল্পগুলো যদি ইতিবাচক, আমেরিকার যে তাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিতে যদি ইতিবাচক অবস্থায় যদি থাকে, তাহলে হয়তো আবার ছাড় দেবে, না হলে একেবারে বন্ধ হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য খাত, এর বাইরে আপনি জানেন এগ্রিকালচারে আমাদের অনেক সাপোর্ট পাওয়া যাচ্ছিল ইউএসএইড এর, বিশেষ করে আপনার নিরাপদ খাদ্য উৎপাদন, টেকনোলজি সহায়তা, তারপরে দুর্যোগে, পরিবেশে, সব ক্ষেত্রে আমাদের আছে। তো এগুলো সবগুলো এখন স্থবির হয়ে আছে এবং কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। একদিকে বেকারত্বের ঝুঁকি আছে, অন্যদিকে আপনার বিশাল জনগোষ্ঠী আমাদের যে যারা দীর্ঘদিন ধরে টিকা, স্বাস্থ্যের নানা ধরনের সেবা পেয়ে আসছে, সেই সেবা থেকে আমাদের প্রান্তিক কয়েক লাখ মানুষ এটা থেকে বঞ্চিত হবে। স্বাস্থ্য খাত ছাড়া আর কোন কোন খাতে এই সংকটটি প্রভাব পড়বে? হ্যাঁ, স্বাস্থ্য খাত ছাড়া যেমন আপনার আমি যেটা বললাম, কৃষিতে প্রভাব পড়বে। কারণ আমাদের কৃষিতে টেকনোলজি ডেভেলপমেন্টে এবং আপনার কারিগরি সহায়তাতে কিন্তু আপনার ইউএসএইড এর সহায়তা করে যাচ্ছিল। এর বাইরে জলবায়ুতে পড়বে। তারপরে আমাদের যে দারিদ্র বিমোচন, প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেসব ক্ষেত্রে প্রভাব পড়বে। মোট কথা আমাদের কৃষি, পরিবেশ, মৎস্য প্রাণী, ত্রাণ, দুর্যোগ থেকে শুরু করে অনেকগুলো খাতে, প্রায় 10 থেকে 12টি খাতে কিন্তু ইউএসএইড এর
সরাসরি সহায়তা করে, এবং এগুলা কিন্তু আপনার কোনো ঋণ নয়, সরাসরি অনুদান। আমেরিকান সরকার অনুদান দিয়ে থাকে আমাদেরকে। সেই অনুদান থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের এগুলা পুরোপুরি হুমকির মধ্যে পড়ে গেছে। এমনিতে আপনি জানেন আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি সহ অর্থনীতি কিন্তু একটা মানে ভঙ্গুর দশা ছিল। সেই পরিস্থিতিতে একটা গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে। ক্ষমতা নেওয়ার পরও কিন্তু এখনো কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ায়নি, নানা ক্ষেত্রে কিন্তু সংকট এখনো আছে। সেই সংকটের মধ্যে দিয়ে আমি মনে করি আমেরিকার এই সিদ্ধান্তের কারণে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে সংকট আরো ঘনীভূত হলো। যদিও রোহিঙ্গা সহায়তা বন্ধ করেনি, কিন্তু কোনো সংখ্যা দেখছেন কিনা, বন্ধ করার কোনো সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, রোহিঙ্গা তো আপনি জানেন আমাদের উখিয়া টেকনাফ মিলিয়ে আমাদের যেই রোহিঙ্গা জনগোষ্ঠী যে আমাদের এখানে আশ্রয় নিয়েছে, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা করে আসতেছে। ভাসানচরে আমরা একটা আশ্রয় কেন্দ্র করেছি, এবং এর বাহিরে আরো যে বাংলাদেশ সহ আরো পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এখানে সহায়তা করে। গত কয়েক বছরে সারা পৃথিবীতে কিন্তু অর্থনৈতিক সংকট, ডলার সংকট সহ শুরু করে নানা কারণে কিন্তু রোহিঙ্গাদের দান অনুদান কিন্তু কমে গেছে অনেকটা। দেশের রাজনৈতিক একটি অস্থিরতাও চলছে। যদিও ট্রাম্প সরকার রোহিঙ্গাদের বিষয়ে সহায়তা এখনো বন্ধ করেনি, কিন্তু সেটাও কতদিন চলবে সেটাও বিশেষজ্ঞরা একটা আশঙ্কা করতেছে যে এই পরিস্থিতি কি কোনো কারণে কখনো যদি আবার রোহিঙ্গাদের বিষয়টা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সংকট আরো ঘনীভূত হবে। এক ক্ষেত্রে আমাদের দেশের মানুষদের যেরকম আমরা এখন সংকটে আছি অর্থনৈতিক দিক থেকে, এর বাইরে যদি রোহিঙ্গাদের বিষয় সহায়তা যদি বন্ধ হয়ে যায়, এমনিতে কিন্তু কমে গেছে সহায়তা, আগের চেয়ে অনেক কমেছে। এখন যদি নতুন করে, যদিও এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সরকারের বিভিন্ন মুখপাত্রদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বললো যে না, রোহিঙ্গাদের যে সহায়তা সেটা চলমান থাকবে, সেখানে কোনো সমস্যা হবে না। আর বিশেষজ্ঞরা বলতেছে যে হয়তো কোনো এক সময় এটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমাদের আসলে আগাম প্রস্তুতি থাকতে হবে রোহিঙ্গাদের বিষয়ে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেখানে খাদ্য এবং পরিবেশে নিয়ে এই যে আদেশটি, এটি কতটা প্রভাব পড়বে আর কতটা ঝুঁকির মধ্যে আমরা পড়ব? জি, কৃষিতে তো আমাদের আসলে আমাদের দেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং আমাদের শেষ ভরসা হচ্ছে কৃষি। যে কোনো সংকটকালীন সময়ে কৃষি আমাদের আশ্রয়, এবং করোনাকালে আপনি দেখেছেন যে কৃষির কারণে কিন্তু আমরা টিকেছিলাম। সমস্ত দেশ স্থবির ছিল, শুধুমাত্র কৃষিটাই চলমান ছিল, কৃষকরাই মাঠে ছিল, আসলে তারাই আসলে দেশের আসল নায়ক। তো কৃষির উন্নয়নে কিন্তু ইউএসএইড অনেক কাজ করেছে। আপনি দেখবেন ক্ষুদ্র চাষীদের উন্নয়ন, কারিগরি সহায়তা, যান্ত্রিকীকরণ থেকে শুরু করে আধুনিক কৃষি কিভাবে করা যায়, অর্গানিক কৃষি কিভাবে করা যায়, তারপরে কৃষি রপ্তানির পথ কিভাবে সুগম করা যায়, এসব বিষয়ে কিন্তু ইউএসএইড এর অনেক ট্রেনিং থেকে শুরু করে অনেক কার্যক্রম মাঠ পর্যায়ে আছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এনজিও এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে এমনিতে আমাদের কৃষিতে বছরে যে পরিমাণ আমরা ভর্তুকি দিচ্ছি, সার, বীজ সহ অন্যান্য গভর্নমেন্ট কিন্তু বড় ধরনের একটা ভর্তুকি দিচ্ছে, সেখানে কিন্তু বড় একটা অংশ কৃষিতে গভর্নমেন্টের ব্যয় হচ্ছে। ইউএসএইড এর কৃষিতে যে সহায়তা, সেটা কিন্তু একটা সাপোর্টিং হিসেবে কাজ করেছে। এখন এই সহায়তা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষির একটা বড় ধরনের প্রভাব পড়বে এখানে। তো সেক্ষেত্রে আমি কৃষি সচিবের সঙ্গে কথা বলেছি, তো তিনি আমাকে যেটা বলেছেন যে তিনি এই নিষেধাজ্ঞা যেদিন দেয়া হয়েছে ওই দিনেই উনি সঙ্গে সঙ্গে মিনিস্ট্রিতে বৈঠক করেছেন। বৈঠক করে উনি দেখেছেন যে কোন কোন প্রকল্পগুলোতে সহায়তা ছিল, কি পরিস্থিতি, পুরো রিভিউ উনি করেছেন। উনি যেটা দেখলেন যে আসলে টেকনিক্যাল সহায়তাই তারা মূলত দিয়ে থাকে, আর অন্য সহায়তা তো আমাদের মিনিস্ট্রি করে থাকে। তো সেক্ষেত্রে উনি এখনো উনি দেখছেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, কি ধরনের প্রভাব পড়বে, প্রভাব পড়লে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে কিনা, এবং আগাম একটা প্রস্তুতি অলরেডি কৃষি মন্ত্রণালয় নিয়ে রেখেছে এটার আপৎকালীন পরিস্থিতিতে কি করা যেতে পারে, সেই ধরনের একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। ট্রাম্পের এই আদেশে আসলে এনজিওর যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কতটা ঝুঁকির মধ্যে পড়লো? জি, আপনি জানেন এনজিও আমাদের যেমন ধরেন ব্র্যাক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমাদের বাংলাদেশের জন্য গর্ব। ব্র্যাকে অনেকগুলো ইউএসএইড এর অনেকগুলো প্রকল্প আছে। ইউএসএইড এর সরাসরি অর্থায়ন করে, এর বেশ কিছু আলাদা প্রকল্প আছে, শুধুমাত্র ইউএসএইড এর অনুদানে প্রকল্পগুলো চলে। তো ব্র্যাকের এই প্রকল্পগুলো অলরেডি কার্যক্রম কিন্তু স্থগিত হয়ে গেছে। এর বাহিরে আমি অন্তত 10টি এনজিওর সঙ্গে কথা বলেছি, যারা ইউএসএইড এর সহায়তায় তাদের বিভিন্ন প্রকল্প পরিচালিত হয়।
এর মধ্যে এই 10টি প্রকল্পের কার্যক্রম এখন স্থগিত, এবং তারা মানে একটা এনজিওর সঙ্গে আমি কথা বলেছি, তিনি অলরেডি ওই প্রকল্পের অধীনে যে কর্মীরা কাজ করে তাদেরকে বলে দিয়েছে হোম অফিস করার জন্য, অফিসে আর না আসতে আপাতত, এবং 3 মাস তারা দেখবেন পরিস্থিতিটা, 3 মাস পরে পরিস্থিতি চেঞ্জ হয় কিনা। এর বাহিরে আমাদের যে এনজিও গুলো আছে, লোকাল কিংবা আইএনজিও, সবগুলোতেই মানে মোটামুটি অধিকাংশতে ইউএসএইড এর সহায়তা আছে কোনো না কোনোভাবে। তাদের টুকটাক বিভিন্ন প্রকল্পে তাদের একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু এই এনজিও গুলো এখন আসলে চরম ঝুঁকির মুখে আছে এই প্রকল্পগুলো। কারণ অধিকাংশ প্রকল্প তো মাঠ পর্যায়ে আছে, অনেকের অবকাঠামো হয়ে গেছে, কার্যক্রম চলছে, সুফল পাচ্ছে মানুষ। সুফলভোগীরা যেমন সংকটে পড়বে, এনজিও গুলোর যারা এখানে চাকরি করে কিংবা তাদের অলরেডি মাঠ পর্যায়ে কার্যক্রম চলতেছে, ঠিক এই সময়ে সকল কার্যক্রম থমকে গেছে। এটা আসলে আমরা হয়তো রাজনৈতিক ডামাডোলের কারণে বিষয়টা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। অনেকে বলছেন যে এটা তো সারা পৃথিবীর জন্য নির্দেশ, এই নিষেধাজ্ঞা তো সারা পৃথিবীর জন্য, এটা আমাদের বাংলাদেশের একার জন্য না। কিন্তু সারা পৃথিবীর প্রেক্ষাপট আর আমাদের প্রেক্ষাপট এক না। কারণ আমাদের যে অর্থনৈতিক যে পরিস্থিতি, আমাদের যে জনসংখ্যা, আমাদের যে স্বাস্থ্যের পরিস্থিতি, আমাদের যে পরিমাণ জলবায়ু সংকটে আমরা আছি, সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে উপকূলীয় এলাকাগুলোতে এমনি জলবায়ুর তীব্র ঝুঁকির মুখে আছি আমরা। সে পরিস্থিতিতে আমাদের জন্য আসলে এরকম আমেরিকান একটা সহায়তা, আমাদের অনুদান, অর্থায়ন, এটা খুব দরকার ছিল। এই ঝুঁকি এড়াতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কি? তারা এই সংকট এড়াতে কি কি পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা, আমি নিউজ করার পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত 2টি রিপোর্ট করেছি এটা নিয়ে। তো সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ এই বিষয়ে কোনো কথা বলেননি। আর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে একটু কথা বলেছেন যে রোহিঙ্গা কার্যক্রম চলবে, এটা বন্ধ হবে না, অর্থায়ন, রোহিঙ্গাদের জন্য অর্থায়নটা বন্ধ হবে না। আর সরকারের কোনো নীতি নির্ধারকে আসলে এই বিষয়ে উপদেষ্টারা কেউই এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এই মুহূর্তে। তারা বলতেছেন আমরা বুঝতেছি ব্যাপারটা কি বিষয়। আর এই প্রেক্ষাপটে সরকারের করণীয় কি সে বিষয়ে আমি বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এর মুহূর্তে আমাদের কূটনীতিক তৎপরতা বাড়াতে হবে, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে, এবং আমেরিকাকে বোঝাতে হবে তারা যে সহায়তা দিচ্ছে সেই সহায়তা আসলে খুবই প্রয়োজন, এবং এটা তাদের সহায়তাটা আসলে বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য একটা মানে খুবই জরুরি, এবং তাদেরকে আমেরিকাকে বোঝাতে হবে যে আসলে আমরা তোমাদের বন্ধু। সব মিলিয়ে এটা প্রমাণ করতে হবে কূটনীতিক তৎপরতার মাধ্যমে যে তোমরা আমাদেরকে যে অনুদানটা দিচ্ছ সেই অনুদান আমাদের জনগোষ্ঠীর জন্য যেমন দরকার, এটা কোনোভাবে মানে যে কোনোভাবে হোক এটা বোঝাতে হবে, এবং রিভিউতে এটা কূটনীতিক তৎপরতাটা আমাদের বাড়াতে হবে এই বিষয়ে। এবং অলরেডি বিশ্বের অনেক দেশে কিন্তু এটার জন্য লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে তারা কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশও আশা করি এই তৎপরতা চালাবে, কারণ এটা 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। 3 মাস পরে রিভিউ করে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার এখন কি সম্পর্ক? আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিন্তু এই ধরনের আদেশ আসেনি, এখন এসেছে। এটি কোনো রাজনৈতিক কোনো কিছু রয়েছে কিনা, রাজনৈতিক কোনো চাল রয়েছে কিনা বলে মনে করছেন কিনা? না, এটা আসলে আমাদের সরকারের সঙ্গে আমেরিকার কোনো সরাসরি বিষয় না। এটা ট্রাম্প গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর সারা পৃথিবীতে তারা যে সহায়তাগুলো দিচ্ছে সেখানে তারা একটা লিমিটেশন আনতেছে, একটা গুটিয়ে আনতেছে, কিছু কিছু বিষয় তারা দেখতেছে ব্যাপারগুলো। তো সেটা সারা বিশ্বের জন্য, এটা শুধুমাত্র স্পেসিফিকলি বাংলাদেশের জন্য না। এখানে আমি মনে করি না যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক অবনতি বা উন্নতির কোনো বিষয় না। এটা সারা পৃথিবীতে যেমন শুধু স্পেসিফিকলি তারা বাংলাদেশের জন্য করেনি, এটা সারা বিশ্বের জন্য করছে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত রয়েছে যে আওয়ামী লীগ সরকার নেই বিধায় এটি দেওয়া হয়েছে, আওয়ামী লীগ সরকারকে পুনরায় আবার দেশে ক্ষমতায় বসাতে চায় ট্রাম্প, এই ধরনের গুঞ্জন রয়েছে। সেই থেকে একটু সাধারণ মানুষের বোঝার জন্য একটু যদি বলতেন। না, সাধারণ মানুষ হয়তো এটা বুঝতেছে যে আমেরিকার সহায়তা বন্ধ হয়ে গেছে, এক অর্থে একটা লাইন বুঝতেছে। জি, আসলে এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা সারা পৃথিবীর জন্যই এই নিষেধাজ্ঞাটা। এবং এটা হচ্ছে আপনার 3 মাসের জন্য। তারা তাদের অর্থনৈতিক যে সহায়তা সারা পৃথিবীতে দিচ্ছে, তাদের সে অর্থনীতির তাদের এই সহায়তাটা কিভাবে কাজে লাগতেছে, কিভাবে ব্যয় হচ্ছে, কি পরিস্থিতি, তারা একটা রিভিউ করতেছে। যেহেতু নতুন একটা গভর্নমেন্ট আসছে, তাদের একটা সিদ্ধান্ত হতে পারে এটা শুধু বাংলাদেশের জন্য না,
এটা বাংলাদেশের, এটা জনগণ অনেকে হয়তো ফেসবুকে, আমিও দেখেছি অনেকের স্ট্যাটাসে, যে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমেরিকার সঙ্গে এই পরিস্থিতি হয়েছে। আসলে এখানে রাজনৈতিক কোনো বিষয় না, এবং কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এটা হয়নি। এটা তাদের একটা রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা তারা নিয়েছে, এটা সারা পৃথিবীর জন্য, এটা শুধু বাংলাদেশের জন্য না। এই সংকট নিরসনে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার দ্রুতই পদক্ষেপ নেবে, আমরা সেটাই প্রত্যাশা করি। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।